সো গাঠনিক ধর্ম চ্যাপ্টারটাতে প্রথমে যে অংশটা আমরা পড়তে যাব সেটা হচ্ছে গিয়ে স্থিতিস্থাপকতা। সো এই অংশটাই এই চ্যাপ্টারের জিস্ট। সো এই ব্যাপারটা কি পুরো ডিটেলসটা আমরা এই ভিডিওসগুলোতে দেখতে পারবো। ফাইন। স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা শব্দটার মানে হচ্ছে যে একটা বস্তু যে অবস্থায় আছে ওই অবস্থায় ফিরে আসার যে প্রবণতা বা ওই অবস্থা ধরে রাখার যে প্রবণতা সেটাকে আমরা বলি স্থিতিস্থাপকতা। সো ব্যাপারটা অনেকটা এরকম, লেটস সে এটা একটা রবার, হ্যাঁ, টাকার রবার বা এরকম কিছু একটা। সো এইটা এই অবস্থানে আছে। এখন আমরা যদি এটাকে টেনে একটু লম্বা করি, লেটস সে যদি এরকম করা হয়, দেখতেছো এতটুকু পরিমাণ এটাকে আমরা লম্বা করেছি। এটা কিন্তু তার আগের যে অবস্থানটা আছে ওইখানটাতে আবার ফিরে আসতে চাইবে। এটাকে ছেড়ে দিলে তার আগের অবস্থানটা সে ধরে রাখবে, তাই না? দেখো আমরা এটাকে টান দিয়ে লম্বা করেছি এবং সেটা তার আগের অবস্থায় আসলো। দ্যাট মিনস ও যে অবস্থায় ছিল ওই অবস্থায় ও থাকতে চায়। এই যে নিজের অবস্থাটা ধরে রাখার যে টেন্ডেন্সি, এটাকে আমরা বলছি স্থিতিস্থাপকতা। ঠিক আছে, তাহলে স্থিতিস্থাপকতা ব্যাপারটা কি আমরা বুঝে ফেলেছি। সো এবার আমরা স্থিতিস্থাপকতা এই টার্মটা হচ্ছে কিভাবে আমরা ইউজ করব সেই ব্যাপারগুলোতে একটু দেখব, বা কিভাবে আমরা এটাকে হ্যান্ডেল করব। ফাইন। তাহলে প্রথমেই আমরা যে জিনিস সম্পর্কে জানবো সেটা হচ্ছে গিয়ে বিকৃতি। ফাইন। সো নামটা শুনেই কিন্তু আমরা বুঝতে পারছি যে বিকৃতি আসলে কি। ওকে, ফাইন। বিকৃতি হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে এই যে বস্তুটাকে আমি টান দিয়ে লম্বা করেছিলাম, দ্যাট মিনস সে তার আকার পরিবর্তন করেছে। এই যে পরিবর্তন কতটুকু করেছে একক মাত্রায় সেটাকে বলা হয় বিকৃতি। বিকৃত হয়েছে কতটুকু, সেটা সংজ্ঞাটা হচ্ছে আচ্ছা। তো আমরা দেখতে পাচ্ছি এটা সংজ্ঞাটা এখানে আমরা বলে ফেলেছি যে একক মাত্রায় পরিবর্তনকে আমরা বলছি বিকৃতি। একক মাত্রায় কোনো একটি রাশির পরিবর্তনকে আমরা বিকৃতি বলবো। তো বিকৃতি হচ্ছে অনেক টাইপের হতে পারে। সো বেসিকলি যে তিনটা টাইপের বিকৃতি আমাদের জানতে লাগবে সেটা একটু আমরা প্রথমে জেনে নিই। আমরা জানবো দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি মানে কোনো একটা বস্তুতে যদি আমরা বল দেই বা পীড়ন দেই তখন তার দৈর্ঘ্য যতটুকু চেঞ্জ হয়, যেমনটা এভাবে হয়েছে, সেটাকে আমরা বলছি দৈর্ঘ্য বিকৃতি। এরপর আয়তন বিকৃতি। ওকে, তো পীড়ন দিলে বা প্রেসার দিলে বস্তুটার আয়তনও চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো আয়তন চেঞ্জ একক মাত্রায় বা একক আয়তনে যে আয়তন চেঞ্জ হয় সেটাকে আমরা বলছি আয়তন বিকৃতি। এবং তিন নম্বর বিকৃতি যেটা সেটা হচ্ছে গিয়া কৃন্তন বিকৃতি। এটার অনেকগুলো নাম আছে, কৃন্তন, ব্যাবর্তন অথবা মোচর, অথবা এটাকে আকার বিকৃতিও বলা হয়, আকার বিকৃতি। তাহলে এই তিন ধরনের বিকৃতি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমরা দেখে ফেলেছি, আমরা জানবো দৈর্ঘ্য বিকৃতি সম্পর্কে, আমরা জানবো আয়তন বিকৃতি সম্পর্কে, এবং আমরা জানবো হচ্ছে কৃন্তন, ব্যাবর্তন, মোচর বা আকার বিকৃতি সম্পর্কে। এবং সংজ্ঞা থেকে আমরা বুঝেছি যে একক মাত্রায় যে পরিবর্তন সেটাকে আমরা বিকৃতি বলি। তো একক মাত্রায় পরিবর্তন বলতে কি বোঝায়? লেটস সে কোনো একটা টার্ম আছে, আদি অবস্থায় তার মান হচ্ছে এ, সেটা দৈর্ঘ্য হতে পারে, আয়তন হতে পারে বা ব্যাবর্তন হতে পারে। ফাইন। এবং এটাতে পীড়ন দেওয়াতে এই বস্তুটার ওই রাশিটা হয়ে গেল বি। তাহলে কতটুকু পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে এ ডিফারেন্স বি। আমি সবাই বুঝতে পারছি পার্থক্যটাই কিন্তু ওই রাশিটার পরিবর্তন। এবং আমরা সংখ্যা থেকে দেখতেছি একক মাত্রায় পরিবর্তনকে আমরা বলছি হচ্ছে বিকৃতি। তাহলে আমরা দেখতেছি যদি আমি দৈর্ঘ্য আকারে বলি, এ দৈর্ঘ্যের একটা বস্তু যেটাকে পীড়ন দেওয়াতে দৈর্ঘ্য হয়ে গেছে বি, তাহলে দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন হয়েছে? এ ডিফারেন্স বি বা এ মাইনাস বি বা বি মাইনাস এ, মানে পার্থক্যটা। তাহলে একক মাত্রায় কত হয়েছে? ডিভাইডেড বাই এ।
আগে ছিল এ, ওটা দ্বারা ভাগ করেছি, এটাকেই কিন্তু আমরা বলতে পারবো হচ্ছে বিকৃতি। এটাকে আমরা বলতে পারবো বিকৃতি। তার মানে আমরা সবাই বুঝতে পেরেছি যে বিকৃতিটা নিচ্ছি সেই বিকৃতিটা বের করতে হলে ওই রাশিটার মোট পরিবর্তনটা উপরে থাকবে, নিচে থাকবে আদিতে কত ছিল। এবং বিকৃতির কিন্তু কোনো একক নাই। দেখতেছো এটা যদি দৈর্ঘ্য হইতো তাহলে উপরে দৈর্ঘ্যের বিয়োগফল, ওটাও দৈর্ঘ্য, নিচেও দৈর্ঘ্য, মানে ভাগ হয়ে গেলে এটার একক নাই। আমরা বলতে পারবো এটার কোনো একক নাই। ঠিক আছে, তাহলে আমরা একে একে এই তিনটা বিকৃতি কিভাবে বের করে সেটা একটু দেখে ফেলি। ফাইন। আচ্ছা, প্রথমে আমরা দেখছি দৈর্ঘ্য বিকৃতি। তো একটা কেস এরকম আছে, লেটস সে যে আমাদের কাছে একটা বস্তু আছে যার দৈর্ঘ্য এল। এখন এটাকে যদি আমরা স্ট্রেস দেই বা পীড়ন দেই বা টান দেই বা টেনশন ফোর্স দেই, তাহলে বুঝতে পারছো এই বস্তুটার দৈর্ঘ্য কিছুটা বৃদ্ধি পাবে। এবং এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে দৈর্ঘ্য কতটুকু আমাদের বেড়েছে। এই যে যতটুকু দৈর্ঘ্য এখানে এক্সট্রা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্যের বৃদ্ধিটা। ওকে, সেটা হচ্ছে ছোট এল। তাহলে আমরা দেখতেছি আদিতে দৈর্ঘ্য ছিল এল, সেটা এখন হয়ে গেছে ছোট এল, দৈর্ঘ্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে একক মাত্রায় দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেয়েছে আমরা বুঝতে পারছি, দৈর্ঘ্য বেড়েছে এল পরিমাণ, আর আদিতে ছিল এল, দ্যাট মিনস ছোট এল বাই ক্যাপিটাল এল। এটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য বিকৃতি বের করতে হলে আমাদেরকে জানতে হবে দৈর্ঘ্য কতটা বেড়েছে আর আদিতে কত দৈর্ঘ্য ছিল। তাহলে এই ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার। ফাইন, তাহলে এবার চলে যাচ্ছি আমাদের পরের বিকৃতিটাতে, যেটাকে আমরা বলছি আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি। সো আয়তন বিকৃতি কি, একক আয়তনে কতটুকু চেঞ্জ হয়েছে। লেটস সে আমাদের কাছে এরকম একটা হচ্ছে বেলুন আছে বা কোনো একটা গোলাকার বস্তু আছে যার আয়তন আমরা ধরে নিচ্ছি যে ক্যাপিটাল ভি। এখন যদি এটার উপরে আমরা পীড়ন দেই বা চারপাশ থেকে এটাকে চেপে ধরা হয়, যদি একটা পীড়ন দেই বা একটা চাপ দেই, তাহলে তোমরা বুঝতে পারছো এটা ছোট হয়ে যাবে। দেখা গেল এটা এরকম হয়ে গেল। এখন এটার আয়তন লেটস সে ভি প্রাইম। তাহলে আয়তনের পরিবর্তন কতটুকু হয়েছে আমরা বুঝতেই পাচ্ছি। আয়তনের পরিবর্তনটাকে আমি ছোট ভি বলতেছি, ছোট ভি ইকুয়ালস টু ক্যাপিটাল ভি মাইনাস ভি প্রাইম। ওকে, আগে আয়তন যা ছিল আর এখন যে আয়তন, এই বিয়োগফলটা, পার্থক্যটাই হচ্ছে আমাদের কতটুকু আয়তন পরিবর্তন হয়েছে। এখন যদি আমরা বিকৃতি বের করি, আয়তন বিকৃতি, আমরা জানি একক মাত্রায় যে পরিবর্তন কতটুকু হয়েছে এই ছোট ভি পরিমাণ, আর আগে আয়তন কত ছিল বড় ভি, বা এটাকে এভাবে লেখা যেতে পারে ছোট ভি ইকুয়ালস টু বড় ভি মাইনাস ভি প্রাইম ডিভাইডেড বাই বড় ভি। এটাই হচ্ছে আমাদের আয়তন বিকৃতি। এটারও কোনো একক নাই, বিকৃতির কোনো একক থাকে না। তাহলে আমরা দুই ধরনের বিকৃতি কেমনে হয় সেটা দেখে ফেলেছি। 3 নম্বরে কোনটা থাকছে, যেটা হচ্ছে ব্যাবর্তন বা মোচড় বিকৃতি। আচ্ছা, তাহলে একটা জিনিসকে মোচড়াইতে হইলে চিন্তা করে দেখো, একটা জিনিসকে আমি এভাবে করে পাক দিব, এভাবে করে মোচড় দিব, তখন কি এটা পাক খেয়ে যাবে? এই ব্যাপারটাকে বলা হয় মোচড় বিকৃতি আর কি, যে পাক খেয়ে যাওয়ার ব্যাপারটা বা একটা কোণ ঘুরে যাওয়ার ব্যাপারটা। এক্সাম্পলটা আমরা এইভাবে দেখতে পারি, লেটস সে এইটা একটা আয়তকার বস্তু আছে বা ঘনক আকৃতির একটা বস্তু আছে। এখন আমরা যদি এইটার এই স্পর্শক বরাবর, উপরের স্পর্শক বরাবর একটা ফোর্স দেই বা পীড়ন দেই, তাহলে চিন্তা করে দেখো এই যে আমাদের বাক্সটা আছে এটা কিছুটা হেলে পড়বে, অনেকটা এরকম হয়ে যাবে। এই যে ইয়েলো কালারের যে লাইনটা আছে কিছুটা বেঁকে পড়বে, মানে এখানে একটা কোণ ঘুরে যাবে।
এখানে একটা কোণ ঘুরে যাবে অনেকটা এরকম। লেটস সে এই বইটা তোমরা সবাই দেখতে পাচ্ছ সাইড থেকে, রাইট? এটা স্ট্রেইট আছে, যেটা বাক্সটার মতো। এখন আমি উপরে এখানটাতে একটা বল দিব, উপরে এখানটাতে। এখানে যদি একটা বল দিই এই বরাবরে, তাহলে দেখতে পাচ্ছ এখানে বল দিলে বইটা কিন্তু এই যে এখানে একটা কোণে বেঁকে যাচ্ছে, সেটা হচ্ছে থিটা। ফাইন। তাহলে ব্যবর্তন বিকৃতির ক্ষেত্রে আগে তো কোনো বাঁকা ছিল না, আগে তো কোণটা ছিল একদম জিরো। দেখতেই পাচ্ছ যে আগে সে স্ট্রেইট ছিল, ওখান থেকে বেঁকে থিটা কোণে বেঁকে গেছে। এখানেও থিটা, এখানেও থিটা। থিটা কোণে বেঁকে গেছে মানে সেটা মোচড় খাওয়া শুরু করছে, একটা কোণ ঘুরে গেছে মানে কি পাক খাচ্ছে, ঠিক আছে? সেই যে অবজেক্টটা যে পাক খেলো, এই যে যত কোণ ঘুরে গেল সেটা কি আমরা বলি হচ্ছে ব্যবর্তন বিকৃতি। ব্যবর্তন বিকৃতি আমরা মনে রাখবো এরকম। ব্যবর্তন বিকৃতি ইকুয়ালস টু সিম্পলি হবে হচ্ছে গিয়ে থিটাটা কত কোণ ঘুরেছে, আগে তো কোণ ছিল না, এটা জাস্ট ধাক্কা দেওয়াতে একটা কোণ ঘুরে গেছে, দ্যাটস ওয়াই ব্যবর্তন বিকৃতি আমরা মনে রাখবো যতটুকু কোণ ঘুরে যায়। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা সবাই একটু মনে রাখবো, এই যে কোণটা আছে, এই যে কোণটা আছে, এই কোণটা অবশ্যই রেডিয়ানে নিতে হবে। ওকে, কত কোণ ঘুরেছে সেটা রেডিয়ানে নিতে হবে। এবং আমরা জানি যে কোনো একটা বস্তুকে এভাবে যখন ফোর্স দেওয়া হবে, এই কোণটা কিন্তু খুব বড় হবে না। শক্ত বস্তু যদি হয় এই কোণটা খুবই ছোট হবে। এবং ছোটবেলা থেকেই আমরা এটা শিখেছিলাম যে কোণের মান যদি খুব ছোট হয় সেক্ষেত্রে ট্যান থিটা ইকুয়ালস টু থিটা হয়। এটা নিশ্চয়ই তোমাদের সবার জানা আছে। কোণের মান ছোট হলে ট্যান থিটার ভ্যালু যা আছে থিটার ভ্যালুও তাই আসে রেডিয়ানে, যেহেতু এই কোণগুলো ইজিলি ছোট হয়। তাহলে ব্যবর্তন বিকৃতির ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমরা এটা ইকুয়ালস টু ট্যান থিটাও লিখতে পারি। থিটা ইকুয়ালস টু যেহেতু ট্যান থিটা, এবং ট্যান থিটা ইকুয়ালস টু কী হবে একটু যদি আমরা এখানটাতে খেয়াল করি তাহলে বুঝে যাব যে দেখো এই বিন্দুটাকে আমি বললাম হচ্ছে ও, এটা এ, আর এটা হচ্ছে গিয়ে বি। তাহলে আমি যদি ট্যান থিটা নেই লম্ব বাই এটা লম্ব আর এটা হচ্ছে গিয়ে ভূমি, দ্যাট মিনস ট্যান থিটা ইকুয়ালস টু থিটা, যেটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। লম্বটা হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে ও এ, এ বি আর ও এ। এটাই কিন্তু আমাদের ব্যবর্তন বিকৃতি, এটাই আমাদের ব্যবর্তন বিকৃতি, ঠিক আছে? কখনো কখনো ডিরেক্টলি হয়তো বা বলা থাকবে না যে ব্যবর্তন বিকৃতি থিটার ভ্যালুটা কত, হয়তো বা এই এ বি এর দৈর্ঘ্য এবং ও এর দৈর্ঘ্য বলা থাকবে, ওখান থেকে কিন্তু আমরা ব্যবর্তন বিকৃতিটা মান বের করতে পারবো এই অনুপাত থেকে। তাহলে বিকৃতি কি এই জিনিসটা আমরা সবাই বুঝে ফেলেছি। ফাইন। তাহলে এরপরে যে অংশটা আমরা দেখব সেটা হচ্ছে গিয়ে পীড়ন। আমরা এতক্ষণ বলতেছিলাম যে পীড়ন দিলে কোনো একটা জিনিস বিকৃত হয়। তাহলে পীড়ন জিনিসটা কি এটা একটু আমরা বোঝার চেষ্টা করবো। আচ্ছা, পীড়ন কি এটা কিন্তু আমরা জেনুইনলি জানি আসলে, তাই না? পীড়ন মানে কি? ব্যথা। যে আমরা বলি না এরকম যে অনেক পীড়া হচ্ছে, আমার অনেক ব্যথা লাগছে বা অনেক কষ্ট হচ্ছে এরকম। তো পীড়া বা পীড়ন এই শব্দটা ওখান থেকে আসছে, যেটাকে আমরা বলছি যে স্ট্রেস। ফাইন। তাহলে আমরা দেখেছি যে এই যে কোনো ধরনের বিকৃতি যখন ঘটে, এই বিকৃতিগুলো ঘটার জন্য যেই জিনিসটা দরকার, টান দেওয়া দরকার, একটা বল দেওয়া দরকার। ওই বলটা তো নিশ্চয়ই একটা চাপ তৈরি করবে বা এই সিস্টেমের ভিতরে একটা টেনশন তৈরি করবে। ওই টেনশনটাকেই, টেনশন যে ফোর্সটা ওইটাকেই আমরা বলছি হচ্ছে পীড়ন বল। ফাইন। তাহলে পীড়নকে আমরা অনেকটা চাপের সাথেও তুলনা করতে পারি। ওকে, তাহলে পীড়ন ইকুয়ালস টু কী হয়? পীড়ন ইকুয়ালস টু সবসময় মনে রাখবা, পীড়ন ইকুয়ালস টু বল বাই ক্ষেত্রফল। পীড়ন ইকুয়ালস টু বল বাই ক্ষেত্রফল। ওকে, দ্যাট মিনস পীড়ন ইকুয়ালস টু এফ বাই এ। তাহলে এটার একক কী হবে? এফ এর একক নিউটন আর এর একক মিটার স্কোয়ার, দ্যাট মিনস নিউটন পার মিটার স্কোয়ার, যেটা চাপের একক। ওকে, ফাইন। তাহলে আমরা জানবো যে পীড়ন ইকুয়ালস টু হচ্ছে এফ বাই এ। ওকে, তাহলে আমরা জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবো। এখন বিভিন্ন টাইপের পীড়নের জন্য বস্তুর হচ্ছে বিভিন্ন ধরনের বিকৃতি হয়। লেটস সে আমাদের কাছে এরকম একটা বস্তু আছে। ওকে, ফাইন। এখন এই বস্তুটাকে আমি এই বরাবর একটা ফোর্স দিলাম, এই বরাবর একটা ফোর্স দিলাম, একটা প্রেশার দিলাম। ওকে, তাহলে চিন্তা করে দেখো, এটা কিন্তু
দুটো অংশ থাকবে। এই বরাবর যদি আমি একটা ফোর্স দিই তাকে, তার একটা অংশ এই দিক বরাবর আর একটা অংশ এই দিক বরাবর, বলকে জাস্ট উপাংশে ভাগ করলে ধরলাম এটা হচ্ছে এফএক্স অংশ আর এটা হচ্ছে এফওয়াই অংশ। এখন বলো তো, এই যে দুটো বল আমরা দেখতে পাচ্ছি, এই দুটো বলের কোনটা কি ধরনের বিকৃতি দিবে? এফএক্স কি ধরনের বিকৃতি দিবে এবং এফওয়াই কি ধরনের বিকৃতি দিবে? তুমি চিন্তা করে দেখো, এই এফএক্স বলটা কি স্পর্শক বরাবর না? এই দিকটাতে, এই দিকে যে বলটা আছে সেই বলটার জন্য যখন আমি এই দিকটাতে বল দিব স্পর্শক বরাবর, তখন যে বিকৃতি পাই সেটা কিন্তু ব্যবর্তন বিকৃতি। দ্যাট মিনস এই এফএক্স বলটা আমাদেরকে দিবে ব্যবর্তন বিকৃতি সে তৈরি করবে। এই দিক বরাবর বলে এই জিনিসটা একটু এদিকে হেলে পড়বে। আর এফওয়াই বরাবর বলটা চিন্তা করে, এটা চাপ দিচ্ছে, চাপ দিলে এখান থেকে কি একটু এরকম ভাঁজ পড়ে যাবে, চাপ দিলে বস্তুটা একটু চাইপে যাবে, তাই না? একটা বস্তুকে চাপ দিলে সেটা একটু চেপে পড়বে, চেপে যাবে মানে কি আয়তন কমে যাবে। তার মানে এই এফওয়াই যেটা আছে সেটা হচ্ছে আয়তন বিকৃতি দিচ্ছে, আয়তন বিকৃতি। এফওয়াই আমাদেরকে দিচ্ছে আয়তন বিকৃতি। ওকে, চাপ দিলে দেখো আয়তন কমে যাচ্ছে, দ্যাট মিনস আয়তন বিকৃতি। পাশাপাশি একটা জিনিস চিন্তা করে দেখো, আয়তন যে টার্মটা আছে, আয়তনের ভিতরে আর কি কি আছে? আয়তন মানে কি? এ বি সি, রাইট? মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার গুণফলকে আমরা আয়তন বলি। দ্যাট মিনস যেই বলের জন্য আয়তন চেঞ্জ হয় সেই বলের জন্য কি দৈর্ঘ্যও চেঞ্জ হওয়া উচিত। দ্যাট মিনস এই বলের জন্য আমরা দৈর্ঘ্য বিকৃতিও পাবো, এই বলের জন্য আমরা দৈর্ঘ্য বিকৃতিও পাবো। এটা তো কম্প্রেসিভ ফোর্স, দ্যাটস ওয়াই আয়তন কমে যাবে। এটা যদি এভাবে দেওয়া হয় তাহলে দৈর্ঘ্যটাও একটু ছোট হয়ে যাবে। তার মানে এই ফোর্সটার জন্য আমরা এই দুই ধরনের বিকৃতি পাবো, আর এই ফোর্সটার জন্য হচ্ছে গিয়ে আমরা ব্যবর্তন বিকৃতি পাবো। তাহলে এখান থেকে একটু কনসেপচুয়াল ব্যাপার স্যাপার। তো দেখো তো, যে এরকম একটা বস্তু আছে, সে দুইটা বস্তু আছে, আমরা বিভিন্ন কেস একটু চিন্তা করি। যদি ফার্স্ট কেসে আমি ফোর্সটা বস্তুর উপরে এভাবে করে দিই, জাস্ট আঙুল দিয়ে চাপ দিয়ে ধরছি লম্বালম্বি, তাহলে কি ধরনের বিকৃতি পাবো? এই ক্ষেত্রে শুধুমাত্র দুই ধরনের বিকৃতি পাওয়া সম্ভব, আয়তন বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি। ব্যবর্তন বিকৃতি পাওয়া সম্ভব না। যদি আমরা এইভাবে করে বল দিই স্পর্শক বরাবর, তাইলে কোন বিকৃতি পাওয়া সম্ভব? শুধুমাত্র ব্যবর্তন বিকৃতি পসিবল। কাজে স্পর্শক বরাবর দিলে, আমরা দেখেছি আগেও, স্পর্শক বরাবর দিলে শুধুমাত্র ব্যবর্তন বিকৃতি, এখানে কিন্তু দৈর্ঘ্য বিকৃতি বা আয়তন বিকৃতি না। ফাইন। যদি এভাবে করে বল দিই, 3 নম্বর কেস, এটা হচ্ছে কি একটা বস্তু, আমরা এবার এই কোণা করে বল দিলাম, এভাবে করে বল দিলাম এফ, তাহলে দেখতেছে এটার একটা এফএক্স অংশ আছে এবং একটা এফওয়াই অংশ আছে। মানে এই ক্ষেত্রে আমরা 3 ধরনের বিকৃতি জেনুইনলি পেয়ে যাব। কি কি? আয়তন, দৈর্ঘ্য এবং ব্যবর্তন। আয়তন, দৈর্ঘ্য এবং ব্যবর্তন। কল দেখো, এটার জন্য পাবো হচ্ছে ব্যবর্তন বিকৃতি, আর এটার জন্য পাবো হচ্ছে গিয়া দৈর্ঘ্য বা আয়তন বিকৃতি। তাহলে হোপফুলি পীড়ন এবং বিকৃতির সকল ব্যাপার আমরা বুঝে ফেলেছি। গুড। আচ্ছা, এই পর্যায়ে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে হুকের সূত্র। হুকের সূত্র, এবং হুকের সূত্রটাই এই চ্যাপ্টারটার জিস্ট। ওকে, সো হুকের সূত্রে কি বলা হয়েছে সেটা একটু আমরা জেনে নেই। দেখতেই পাচ্ছ, বলেছে স্থিতিস্থাপক সীমার মাঝে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মাঝে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তাহলে এখানে প্রথমে যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। ওকে, সেই ব্যাপারটা কি আমরা দেখেছি, প্রথমেই আমরা বলেছি যে একটা বস্তুকে তার অবস্থান চেঞ্জ করতে গেলে সে তার পূর্বের অবস্থায় ফিরে আসা বা ধরে রাখার যে টেন্ডেন্সি সেটাকে আমরা বলি স্থিতিস্থাপকতা। ওকে,
তাহলে আমরা বুঝতে পারছি যে এখানটাতে আমরা দেখতেছিলাম যে এরকম একটা বস্তু আছে এই সাইজের, এটাকে টাইনা আমি লম্বা করছি এবং সে তারপরে কিন্তু আবার তার আগের অবস্থায় ফিরে এসেছে, যে এই জায়গাটাতে টেনে লম্বা করেছে এবং সে আগের অবস্থায় ফিরে এসেছে। এই যে আগের অবস্থায় ফিরে আসার প্রবণতা, এটাকে আমরা বলি স্থিতিস্থাপকতা। বাট এটা তো তোমরা সবাই বুঝতেছো, একটা নির্দিষ্ট পরিমাণ টাইনা ছাড়লে সে তার জায়গায় আবার ফিরে আসতে পারবে। বা যদি আমি এমন পরিমাণ টাইনা নিয়ে যাই যেটা ফিরেই গেল, এই বস্তুটা ফাইটেই গেল মাঝখান থেকে, তাহলে কি আর ফিরে আসবে? ফিরে আসবে না। তার মানে ব্যাপারটা এরকম, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত টাইনা ছাড়লে সে তার জায়গায় আসবে, বা একটা নির্দিষ্ট দূরত্বের মাঝে তার হচ্ছে এই স্থিতিস্থাপকতার ধর্মটি থাকে। তাহলে যতটুকু রেঞ্জের মাঝে এই স্থিতিস্থাপক ধর্মটি থাকে সেটাকে আমরা বলি স্থিতিস্থাপক সীমা। হোপফুলি সবাই এটা বুঝতে পেরেছো। হয়তো এরপরে বস্তুটা তার সীমা অতিক্রম করে ফেলে বা স্থিতিস্থাপক রেঞ্জটা ব্রেক করে, যেটা আমরা একটু পরে গ্রাফে দেখব। ফাইন, তাহলে এই সীমার মধ্যে যদি ঘটনাটি ঘটে তাহলে আমাদের এখানে বলা আছে পীড়ন এবং বিকৃতি পরস্পর কি হবে? সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি পীড়ন প্রপোর্শনাল বিকৃতি। এটা তো খুবই কমন সেন্স। দেখো, বিকৃত কখন হবে? যখন তাকে পীড়ন দিব, চাপ দিব বা টান দিব, তখনই তো তার চেহারা চেঞ্জ হয়ে যাবে, রাইট? তাহলে আমরা বুঝতেছি যত বেশি পীড়ন দিব তত বেশি বিকৃত হয়ে যাবে, তাই না? তো এটাই বলছে হুক, তবে এই সীমাটার মাঝে। তাহলে এখান থেকে এভাবে লেখা যেতে পারে যে পীড়ন ইকুয়ালস একটা সমানুপাতিক ধ্রুবক দরকার, একটা সমানুপাতিক ধ্রুবক দরকার, যেটাকে আমি কে বললাম, ওকে, ইন্টু বিকৃতি। তাহলে কে ইকুয়ালস কি লিখতে পারবো? কে ইকুয়ালস লিখতে পারবো পীড়ন বাই বিকৃতি। কে ইকুয়ালস হচ্ছে পীড়ন বাই বিকৃতি। ফাইন, তাহলে আমরা দেখতেছি যে পীড়ন এবং বিকৃতির অনুপাতটা সবসময় একটা ধ্রুবক হয়। এখন আমরা এখান থেকে মনে রাখতে পারি, দেখো যে পীড়ন তো সব ক্ষেত্রেই একই রকম। আমরা জানি পীড়ন ইকুয়ালস টু কত হয়? পীড়ন ইকুয়ালস টু, এটা চাপের মতো অনেকটা, এফ বাই এ। পীড়ন ইকুয়ালস টু এফ বাই এ। তাহলে আমাদের এখানে বিকৃতি লাগবে, তাই না? তাহলে এখন বুঝতেছো বিকৃতি তো তিন ধরনের আমরা জেনেছি। আমি যদি এখানে দৈর্ঘ্য বিকৃতি ধরি তাইলে যেটা পাবো সেটাকে যে ধ্রুবক বলবে, আয়তন বিকৃতি ধরলে সেটাকে ভিন্ন ধ্রুবক। যে দৈর্ঘ্য বিকৃতি ধরলে এটা হচ্ছে দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক, যেটাকে ইয়ংয়ের গুণাঙ্ক বলা হয়। আয়তন বিকৃতি নিলে আসবে এখানটাতে আয়তন গুণাঙ্ক, আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক, যেটাকে আমরা বাল্ক মডুলাস বলি। আর যদি এখানে আমি ব্যাবর্তন বিকৃতি নিতাম তাহলে এখানে আসবে দৃঢ়তা গুণাঙ্ক বা হচ্ছে গিয়ে রিজিডিটি মডুলাস। ওকে, তাহলে এই সূত্রটা বিভিন্ন বিকৃতির জন্য বিভিন্ন রকম হবে, কারণ আমরা জানি বিকৃতি আবার তিন টাইপের আছে। তাহলে আমি একটু প্রিসাইজলি বলে দিই কোনটার জন্য এটার কি না। এফ বাই এ পীড়ন ডিভাইডেড বাই এল বাই এল, আমি যদি দৈর্ঘ্য বিকৃতি নেই তাহলে যেটা আসবে সেটাকে আমরা বলবো ইয়ংস মডুলাস। যদি আমরা দৈর্ঘ্য বিকৃতি নেই সেটাকে আমরা বলবো হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক। ইয়ংয়ের গুণাঙ্ক। ওকে, ফাইন। যদি আমি এখানে দৈর্ঘ্য বিকৃতি না নিয়ে আয়তন বিকৃতি নিতাম, এফ বাই এ ডিভাইডেড বাই ছোট ভি বাই বড় ভি, তখন এটাকে আমরা বলতাম বাল্ক মডুলাস বা বি। এটাকে বলা হয় আয়তন গুণাঙ্ক। ফাইন, ঠিক তেমন করে আমরা যদি এই জায়গাতে ব্যাবর্তন বিকৃতি নিতাম, যেটাকে আমরা থিটা বলি, সেই ক্ষেত্রে আমরা এটা পাইতাম ইটা, যে এটাকে বলা হয় দৃঢ়তা গুণাঙ্ক। এই ইটাকে বলা হয় দৃঢ়তা গুণাঙ্ক, দৃঢ়তা বা ব্যাবর্তন গুণাঙ্ক, দৃঢ়তা বা ব্যাবর্তন গুণাঙ্ক। এটা অনেক নাম, দৃঢ়তা গুণাঙ্ক, ব্যাবর্তন গুণাঙ্ক, মোচড় গুণাঙ্ক, কিন্তন গুণাঙ্ক, এরকম অনেকগুলি নাম। তাহলে নিশ্চয়ই সবাই এই ব্যাপারটা ধরতে পেরেছি। ফাইন, তাহলে এই পর্যায়ে আমরা যে অংশটা দেখব সেটা হচ্ছে গিয়ে ইয়ংয়ের গুণাঙ্ক। সো ইয়ংয়ের গুণাঙ্ক কি জিনিস সেটা কিন্তু আমরা অলরেডি সবাই বুঝে ফেলেছি। ওকে, আমাদের জানা আছে ইয়ংয়ের গুণাঙ্ক y ইকুয়ালস
দৈর্ঘ্য বিকৃতি পীড়ন F/A ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি L/L। এটা অনেকটা এরকম। আমরা যদি এই টার্মটা দেখি, সে আমাদের কাছে একটা তার আছে, এই তারটার দৈর্ঘ্য হচ্ছে বড় L আদিতে, এবং এটার ক্রস সেকশন এরিয়া হচ্ছে A, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে A। এখন এটাকে যদি আমরা টানি, টাইনা লম্বা করি বা একটা পীড়ন দেই, সোজা কথা এটাকে যদি পীড়ন প্রয়োগ করা হয়, পীড়ন যদি এটার উপরে আমরা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমরা সবাই বুঝতে পারছি এই জিনিসটা কিছুটা লম্বাটে হয়ে যাবে, তাই না? এই জিনিসটা কিছুটা লম্বাটে হয়ে যাবে, এবং আমরা বুঝতে পারি যে কতটুকু দৈর্ঘ্য এটা বেড়েছে, এতটুকু দৈর্ঘ্য এটা বেড়ে গেছে। ওকে, ফাইন। তাহলে এই যে বস্তুটা আছে, এই বস্তুটার ইয়ং এর গুণাঙ্ক মনে রাখবা, এটা ডিপেন্ড করে উপাদানের উপরে। ইয়ং এর গুণাঙ্ক ডিপেন্ড করে বস্তুটার উপাদানের উপরে এবং তাপমাত্রার উপরে, উপাদানের উপরে এবং তাপমাত্রার উপরে। বুঝতেই পারছো, যদি উপাদান বলতে বোঝাচ্ছে বস্তু তামার হলে ইয়ং এর গুণাঙ্ক যেটা হবে, বস্তু লোহার হলে অন্যরকম হবে, রবারের হলে অন্যরকম হবে, এরকম। এবং তাপমাত্রা দিলেও ইয়ং এর গুণাঙ্কে চেঞ্জ আসে, কারণ তাপমাত্রা দিলে এটা স্ট্রেংথ কিছুটা কমে যায়। ফাইন। তো এই টার্মগুলো নিশ্চয়ই সবাই বুঝেছি। এই এফ হচ্ছে গিয়া এইটাতে কতটুকু বল আমরা প্রয়োগ করেছিলাম, এই কতটুকু বল আমরা প্রয়োগ করেছিলাম, এটা হচ্ছে সেই এফ। এ হচ্ছে ওই তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ছোট এল কতটা দৈর্ঘ্য বেড়েছে, বড় এল আদিতে কতটা দৈর্ঘ্য ছিল। ফাইন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো y = FL বাই AL, y = FL বাই AL। এটাই হচ্ছে আমাদের ইয়ং এর গুণাঙ্ক বের করার ফর্মুলা। ফাইন। এখন মনে রাখবা এই কোনটারে কি বলে সেটা আমরা সবাই জানি। এখন আমরা দেখবো এটার এককটা কি হয়। দেখো উপরে একটা এল আছে, নিচে একটা এল আছে, দৈর্ঘ্যের একক তো কেটেই গেছে। তাহলে এই দুটো যদি কেটে যায়, থেকে যায় কি এফ আর এ। এফ এর একক নিউটন আর এর একক মিটার স্কয়ার, দ্যাট মিনস নিউটন পার মিটার স্কয়ার। তো দেখতেই পাচ্ছ এই গুণাঙ্কের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, যেটা কিনা আবার চাপেরও একক, তাই না? চাপের একক যায়, ইয়ং এর গুণাঙ্কের এককও তাই হয়। ফাইন। এখন মনে রাখতে হবে ইয়ং এর গুণাঙ্কের সিগনিফিকেন্সটা কি, তাৎপর্যটা কি। ইয়ং এর গুণাঙ্কের তাৎপর্য কি, তাৎপর্য, ওকে, বা সিগনিফিকেন্সটা কি, মানে এই ওয়াই দ্বারা কি বোঝায়। মনে রাখবা ওয়াই যত বেশি, এটা দ্বারা বোঝায় বস্তু তত বেশি স্থিতিস্থাপক, বস্তু তত বেশি স্থিতিস্থাপক, বস্তু তত বেশি স্থিতিস্থাপক হবে। যত বেশি হবে তত এটা স্থিতিস্থাপক হবে। ফাইন। তো ব্যাপারটা কি আসলে? ব্যাপারটা হচ্ছে এরকম যে যত বেশি ওয়াই বেরবে তত স্থিতিস্থাপকতা বাড়বে। চিন্তা করে দেখো, আমরা যদি এখান থেকে একটু খেয়াল করি, সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু, আমরা জানি এটা তো জেনুইনলি পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি। এটাকে পীড়ন বলে উপরেরটাকে, নিচেরটাকে বিকৃতি বলতেছে। তাহলে ওয়াই যদি বেশি হয়, ওয়াই যদি বেশি হয়, এই কথার মানেটা আসলে কি? এই কথার মানেটা হচ্ছে গিয়া এই যে অনুপাতটা বড়। ওকে, আচ্ছা খেয়াল করে দেখো, ওয়াই বেশি হওয়ার মানে হচ্ছে এরকম যে পীড়নও বেশি, এবং পীড়ন বেশি হলে বিকৃতিও কি হবে? বেশি। আমরা জানি যে পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক, তাহলে এই অনুপাতটা কিন্তু ধ্রুবক থাকতেছে, তাই না? এবং ওয়াই বেশি, এই কথা দ্বারা বোঝায় বস্তু কত বেশি স্থিতিস্থাপক হবে। ওকে, ফাইন। তার মানে হচ্ছে বস্তুটার নিজের অবস্থা কতটুকু ধরে রাখতে চায়, এইটা বোঝানো হয় হচ্ছে গিয়া ওয়াই দ্বারা বা স্থিতিস্থাপক গুণাঙ্ক দ্বারা। ওকে, ফাইন। তাহলে চিন্তা করে দেখো, ওয়াই বেশি যখন হবে, এখান থেকে যদি আমরা একটু দেখি, সে আমি অনেক পীড়ন দিলাম, বাট বিকৃতি খুব একটা চেঞ্জ হলো না। খেয়াল করে দেখো, পীড়ন বাড়লে ওয়াই বাড়বে, বাট বিকৃতি যদি কমে তাইলেও তো ওয়াই বাড়বে। এটা যত ছোট হবে তত ওয়াই বাড়বে। তার মানে অনেক পীড়ন দিলেও যদি বিকৃতি খুবই কম হয়, সেক্ষেত্রে ওয়াই খুব বেশি হয়। দেখো এটা বাড়তেছে মানে ওয়াই বাড়তেছে, আর এটা কমতেছে মানে হচ্ছে ওয়াই বাড়তেছে। অধিক পীড়নেও বিকৃতি খুব কম, তাহলে ওয়াই খুব বেশি। এর দ্বারা কি বোঝায়? যে অনেক বল দিছি তাও বিকৃত হইতে চায় নাই, এই জন্য ওয়াই বেশি। তার মানে ওয়াই বেশি মানে সে বিকৃত হইতে চায় না,
বিকৃতি কম। বিকৃতি হতে চায় না মানে সে যে অবস্থায় আছে ওই অবস্থা ধরে রাখতে চায়। মানে এটা যেমন এটাকে আমি টানতেছি, দেখো আমি অনেক পীড়ন দিচ্ছি, বাট এটা কিন্তু তার বিকৃতি দিচ্ছে না, বিকৃতি অলমোস্ট 0, মানে তো ওয়াই ইনফিনিটির কাছাকাছি। তার মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে ওয়াই অনেক দেওয়াতে, পীড়ন অনেক দেওয়াতে বিকৃতি যদি কম হয় মানে ওয়াই বেশি। মানে কি, এটা তার অবস্থা চেঞ্জ করতে চায় না, যে অবস্থানে আছে ওই অবস্থানে রাখতে চায়। মানে সোজা কথা, ওয়াই বেশি হলে সেই বস্তুটা তার অবস্থা চেঞ্জ করতে চাবে না। এখানে একটা কমন টাইপের কোশ্চেন আছে, যে কোশ্চেনটাতে মেজরিটি প্রথমে একটু ভুল করে ফেলে, যে রবার, যেটা তোমাদের বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, রবার ও ইস্পাতের মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি? রবার ও ইস্পাতের মাঝে কার স্থিতিস্থাপকতা বেশি? আমাদের অনেকেরই এরকম মনে হয় যে রবারের বোধহয় বেশি হবে। না, মনে রাখবা ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি। ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি হবে রবারের থেকে। ওকে, দ্যাট মিনস এই রবারের যদি হয় y1 আর ইস্পাতের যদি হয় y2, মনে রাখতে পারো y2 উড বি গ্রেটার দ্যান y1। তো অনেকে এই ধারণাটা তৈরি হয় যে রবারের বোধহয় বেশি, টানলে আগের অবস্থায় ফিরে আসে। বাট এখান থেকে একটু খেয়াল করে দেখো, স্থিতিস্থাপকতা বেশি যার, তার y বেশি। এই কথা দিয়ে এটাও বলা যায় অনেক পীড়ন দিলেও বিকৃতি যদি খুবই কম হয় তাইলে কিন্তু y বেশি। মানে যে অনেক বল দিলেও অবস্থা একদমই চেঞ্জ করতে চায় না, তার বিকৃতি বেশি। এখন চিন্তা করো, সেইটা একটা রবারের মনে করো একটা তার আছে, এটা রবার, আর এটা মনে করো যে একটা ইস্পাতের তার আছে, এটা ইস্পাত। তাহলে চিন্তা করে দেখো তো, একই পরিমাণ আমি পীড়ন দিলাম, এটাতেও আমি F/A পরিমাণ পীড়ন দিয়েছি, এটাতেও আমি F/A পরিমাণ পীড়ন দিছি, কোনটা অবস্থান বেশি চেঞ্জ করবে? খুবই সিম্পল, সবাই বুঝতে পারছো যে এরকম করে যদি আমি পীড়ন দেই, সেই ক্ষেত্রে এইটা যদি এতটুকু বেড়ে যায়, এইটা একদমই কম বাড়বে। তারপরে খেয়াল করে দেখো যে পীড়ন সমান সমান দিছি, বিকৃতি কম কোনটা আসছে? বিকৃতি কম আসে ইস্পাতে, তার মানে এখানে বিকৃতির মানটা কিন্তু কম। তার মানে দুইটাতে একই পীড়ন দিলে যার বিকৃতি কম তার ওয়াই বেশি। তাহলে এখান থেকে বুঝতেছো কার ওয়াই বেশি? ইস্পাতের ওয়াই কিন্তু হচ্ছে আমাদের রবারের থেকে বেশি। দ্যাটস ওয়াই ও স্থিতিস্থাপক। দেখো একই পীড়ন দেওয়ার পরেও ও যতটা অবস্থা চেঞ্জ করছে, ও একদমই অবস্থা চেঞ্জ করতে চায় নাই। তার মানে অবস্থা ধরে রাখার টেন্ডেন্সি কার বেশি? পূর্বের অবস্থা ওর বেশি, ও তো চেঞ্জই করতে চায় না। দ্যাট মিনস ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপকতা রবারের থেকে বেশি। এই ব্যাখ্যাটা দিতে হবে এই কোশ্চেনটাতে। তাহলে হোপফুলি সবাই পীড়ন, বিকৃতি এবং হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক এই ব্যাপারটা বুঝতে পেরেছি।